আমরা নৌকা থেকে নামলাম ভিড়ভাট্টা থেকে দূরে বালুময় তীরে। সেখান থেকে একটু গেলেই সরিষা ক্ষেত, অপূর্ব দেখতে। আমরা তীর ধরে হাঁটতে শুরু করলাম। অনেকক্ষণ কেউ কোনো কথা বলছি না। ঠান্ডা ভেজা বালুতে শামুকের খোলস আটকে আছে, আর তীরের খুব কাছ দিয়ে হাঁটছি বলে ঢেউয়ের পানি এক এক সময় পায়ের ওপর গড়িয়ে চলে আসছে। শোভানের দেখাদেখি জুতো খুলে হাতে নিয়ে নিলাম। নরম বালিতে পা দেবে যায়। আর কি আরাম! সোহান হঠাৎ বলল, ভালো লাগছে? আমি মৃদু হাসলাম। ভালো লাগা বর্ণনা করার ভাষা আমার জানা নেই। সে বলল, তুমি আমাকে কি ভাবো বলো তো? পাগল ছাগল? নাকি অন্য কিছু? এসব ভাবব কেন? এই শুরুর দিন থেকে তোমার সাথে উল্টোপাল্টা ব্যবহার করছি। নিশ্চয়ই ভাবছ আমি খারাপ ছেলে। ধুর, তা কেন হবে? ওসব ভাবলে কি আমি আসতাম? কাকের বাসা কথাটা শুনে এত মজা পেল যে হাসতে শুরু করল। সেই হাসি আর থামতেই চায় না। আমার মেজাজ গরম হয়ে গেল। জিজ্ঞেস করি কেন হাসছে, উত্তর দেয় না। শেষে আমি দাঁড়িয়ে গিয়ে বললাম, আর যাব না আপনার সাথে। আগে বলুন হাসছেন কেন? সে বলল, আরে এসো তো। আমি হাসছি তোমার কথা শুনে। তুমি আমার সাথে এসেছো আমি ভালো ছেলে বলে না, তোমার আমাকে ভালো লাগে বলে। আমি কোনো দিন বলেছি আপনাকে আমার ভালো লাগে? না তো। তাহলে? তোমার ভেতরে যা আছে পুরোটাই চেহারা দেখে বোঝা যায়, মুখে বলতে হয় না। মোটেও তেমন কিছু না। তাহলে কি? ভেবেছি আপনার বুঝি কোনো দরকার তাই আমাকে নিয়ে এসেছেন। সে হো হো করে হেসে বলল, আচ্ছা বাদ দাও, বাচ্চা মেয়ে তুমি। আবার দাঁড়িয়ে গেলাম। আমি মোটেও বাচ্চা না, আমার বয়সী অনেক মেয়ে বাচ্চার মা হয়ে গেছে জানেন? সে আবারও হেসে গড়িয়ে পড়তে পড়তে বলল, তাই? তো তুমি হলে না কেন? বিয়ে হয়নি তাই। বিয়ে করছো না কেন? আপনি এইসব প্রশ্ন করছেন কেন? এমনি। চলো এবার ফিরতে হবে। সন্ধ্যা হয়ে যাবে নয়তো। আমরা সরিষা ক্ষেতের ভেতরে আইল দিয়ে হেঁটে রওনা দিলাম। এদিকটাতে একটা গ্রাম গ্রাম ভাব আছে। মাটির ঘরবাড়ি, প্রচুর গাছপালা, কাঁচা সড়ক। জিজ্ঞেস করলাম, হেঁটে ফিরব? না, বাড়ি অনেক দূর। একটু গিয়ে রিকশা পাব। আমার গলা শুকিয়ে গেছে। দেখো ভুলে গেছি। তোমাকে কিছু খাওয়ানো হলো না আজ। খাওয়াতেই হবে এমন কোনো কথা নেই। আমি শুধু পানি খেতে চেয়েছি। বাইরে নিয়ে এলে খাওয়াতে হয়, এটা নিয়ম। কে নিয়ম বানিয়েছে? যে প্রথম কোনো মেয়েকে ঘুরতে নিয়ে গিয়েছিল, সম্ভবত সে। আর যদি আমি ছেলে হতাম? তবুও খাওয়াতাম। তুমি ছোট তো তাই। তো কি? আপনি অনেক বড়। টাকা ইনকাম করেন? সোহান অবাক হয়ে বলল, তুমি এত কথা জানো? দেখে তো মনে হয় ভাজা মাছ প্লেটে তুলে খেতে পারো না। খালি ফালতু কথা। চলুন ওই বাড়িটাতে যাই, পানি চাইলেই দেবে। আশেপাশে দোকানপাট নেই। অতএব সোহান রাজি হল। গাছপালায় ঘেরা বড় একটা বাড়ি, উঠানের একপাশে রান্নাঘর। মাটির চুলা, গিয়ে দেখি সেখানে চিতই পিঠা বানাচ্ছে এক মহিলা। আমরা পানি খেতে চাইলে পানির সাথে পিঠাও দিল দুজনকে। না করে লাভ হল না। খাইয়ে ছাড়ল। বের হওয়ার পর সোহান বলল, অতিথিপ্রায়ণ বাঙালি। এজন্য দেশ ছেড়ে যেতে ইচ্ছে করে না। আপনি কি বিদেশ যাবেন নাকি? যাওয়ার কথা। কথাটা শুনেই আমার মন খারাপ হয়ে গেল। সোহান ভালো জায়গায় পড়ছে, ওর একটা গোছানো ভবিষ্যৎ আছে। মাঝখানে আমি সম্পূর্ণই অযাচিত, বেমানান। জানতে ইচ্ছে হলেও জিজ্ঞেস করলাম না কবে যাবে।
সে নিজেই বলল, সবসময়ই ইচ্ছে ছিল হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাব, বলেও রেখেছি বাড়িতে, আর একটা বছর এখানে, তারপর কোথায় থাকব জানি না। আমার পুরোটা দিনের ভালো লাগাগুলো কর্পূরের মতো উবে গেল। সোহান সেটা খেয়াল করে বলল, তোমাকে ভালো লাগে কেন জানো? তুমি ফিলিংস চেপে রেখে অভিনয় করে যেতে পারো না। আমি মেয়েদের সাথে কমই মিশি, তবুও যাদের সাথে প্রয়োজনে মিশতে হয় তাদের কারো মধ্যেই সহজ সরল অভিব্যক্তি দেখিনি আমি, যেটা তোমার মধ্যে আছে। সবাই যেন নিজেকে অনন্য প্রমাণ করার একটা প্রতিযোগিতায় মেতে আছে। জামা কাপড়, জীবনযাপন থেকে শুরু করে ফেসবুকে ছবি দেওয়ার পর্যন্ত প্রতিযোগিতা চলে। আমি একটা সময় ভাবতাম মেয়েদের মানসিকতাই পরিবর্তন হয়ে গেছে। আগের মতো ন্যাচারাল ভাবটি বুঝি পৃথিবী থেকে বিলুপ্ত। অবশ্য ছেলেদেরও একই অবস্থা। তোমাকে দেখে মনে হলো আরও দেখার বাকি আছে আমার। আমি চুপ করে শুনে গেলাম। তার মানে আমার সরলতা তার পছন্দ। এজন্য এত কিছু? শুধুই এজন্য? সোহান বলল, কি এত ভাবছ? কি বলেছি বুঝেছ? নাকি বোঝেনি? বাচ্চা মেয়ে তো। আমি কি ভেবে বলে ফেললাম, বাচ্চা বলেই অন্যদের মতো নই। বড় হলে হয়তো সবার থেকে আলাদা করতে পারবেন না। সোহান কেমন গম্ভীর হয়ে গেল কথাটা শুনে। সামনেই রিকশা পাওয়া গেল। সেদিকে না গিয়ে সোহান আমাকে নিয়ে গেল একটা টং দোকানে। ভিড় অতটা নেই। দুজন লোক বসে নিচু গলায় কথাবার্তা বলছে। সে গিয়ে চা চাইল। এখানে নাকি খুব ভালো গুড়ের চা পাওয়া যায়। এদিকে সন্ধ্যা হতে বড়জোর মিনিট 15 বাকি। বললাম, যেতে হবে তো। সে একটু হেসে বলল, আমি আছি তো। ওয়ান টাইম কাপে চা নিয়ে দুজনে চললাম ফিরতি পথে। তখন রিকশা ছিল, এখন আর খালি পাওয়া গেল না। আমরা এগিয়ে যেতে থাকলাম সামনে। সোহান বলল, চা ভালো? চা আসলে ভালোই ছিল। আমার মন খারাপ থাকায় সবটা কেমন তিতকুটে লাগছে। সোহানকেও আর ভালো লাগছে না। মনে হচ্ছে সব মেকি। দুদিন পর সে ব্যাগ গুছিয়ে আমাকে আলবিদা বলে চলে যাবে দূরদেশে। ফিরবে সুন্দরী বউ নিয়ে। সোহান বেশ আদুরে গলায় বলল, শোনো তো একটা কথা। কি? তুমি কোনো দিন চেঞ্জ হবে না, এমনই থাকবে। আমি জানি। ভালো। আরেকটা কথা শোনো। বলুন। আজকের কথাটা মনে রাখবে। কোনো কথা? নৌকায় যেটা বলেছিলাম। আমার মনে পড়ে গেল কথাটা। কি ভীষণ আবেগ নিয়ে বলেছিল সে। আমার মাথায় হাজারটা প্রশ্ন জমা হতে থাকল। কিন্তু করা হলো না। সন্ধ্যা হয়ে আসছে। আমরা রিকশায় উঠে বসেছি। শোভানের শেষ কথাটায় আমার মনের রং আবার ফিরতে শুরু করেছে। বৃষ্টির দিন ছিল বলে পুরো আকাশ আজ লালচে হয়ে আছে। লালের প্রতিফলন ঘটেছে পুরো প্রকৃতিতে। শোভানের রহস্যময় মুখটা তাতে আরও রহস্যময় লাগছে। আমি রিকশায় বসে পুরো সময়টা একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। ও দেখেও কিছু বলল না। যেন এটা স্বাভাবিক কোনো ব্যাপার। বাড়িতে ঢোকার আগে রাস্তার পাশে দোকান থেকে একটা চিপসের প্যাকেট কিনে দিয়ে বলল, এটা খেতে খেতে যাও। ফিরে দেখে চাচিরা কেউ নেই। আজান দিচ্ছে তখন। নিশ্চিত কারো ঘরে আড্ডা বসেছে। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে জামাকাপড় বদলে নিলাম। গুড়ের চাটা এত ভালো যে মুখে লেগে আছে। একদিন নিজে বানাতে হবে। ভালো হলে কাকের বাসাটাকেও খাওয়ানো যাবে। ও কি করছে এখন? আচ্ছা, তান্নি আপু কি জানে সোহান আজ আমার সাথে বাইরে গিয়েছিল? অবশ্য জানলেই কি, উনিও আমাকে বাচ্চা একটা মেয়ে ছাড়া কিছু ভাবে না। মনে পড়ল, সোহান আজ আমার অনেকগুলো ছবি তুলেছে, তাও জোর করে। ছবিগুলো কেমন হয়েছে দেখা হয়নি। কাল সকালে ছবি দেখতে যাব। রাতে মা ফেরার পর চাচিরা কি বলল কে জানে। মা আমার সাথে খুব স্বাভাবিক। আশ্বস্ত হলাম আমি।
রাতে শুয়ে পড়ার পর ঘর যখন অন্ধকার হল, মা বলল, তুই ওই বাড়িওয়ালাদের ছেলেটার সাথে আর কোনো দিন বাইরে যাবি না, বাপ নেই তোর। আমি সবার সাথে যুদ্ধ করে তোকে নিয়ে একা থাকতে এসেছি। আমাকে যেন কোনোভাবে ছোট না হতে হয় কারো সামনে। মাথায় রাখিস কথাগুলো। কোনো প্রশ্ন না, শুধু আদেশ দিয়ে মা অন্যদিক ফিরে শুয়ে পড়ল। মায়ের আদেশ ফেলা সম্ভব না। আমার প্রচণ্ড কান্না পেল, কিন্তু চেপে রাখলাম অনেক কষ্টে, কাঁদলেই মা বুঝে যাবে। মা তো ঠিকই বলেছে। সোহান যত যাই বলুক, যেটা হচ্ছে, ভুল হচ্ছে। আমি এই নিয়ে তৃতীয়বারের মতো সোহানের সাথে কথা বলা বন্ধ করলাম। প্রতিবার তাকে দূর থেকে দেখলেও এবার তার আশেপাশেও গেলাম না, ঘরবন্দি হয়ে রয়ে গেলাম পুরোপুরি। অবশ্য প্রতি মুহূর্তেই যেন নিজের অজান্তেই অপেক্ষায় রইলাম তার। বারবার কারো পদশব্দ পেলেই মনে হয় এই বুঝি সোহান এলো আমার খোঁজে, এসেই বলবে, চলো ঘুরে আসি। আমার ক্লাস শুরু হয়ে গেল এর মধ্যেই। লিলির সাথে মাঝে কয়েকদিন দেখা হয়নি। ওর সাথে দেখা হতেই গল্প জুড়ে দিল, এত মিষ্টি একটা মেয়ে, যে ওর আশেপাশে থাকলে মন ভালো হয়ে যায় এমনিতেই। প্রথম প্রথম ক্লাস বলে ভালোও লাগছে অনেক। নতুন রকমের পড়াশোনা, নতুন জায়গা, নতুন বই, নতুন বন্ধু, সবকিছুর মধ্যে একেবারে ডুবে গেলাম। ক্লাস শেষে বন্ধুদের সাথে ক্যাফেটেরিয়াতে আড্ডায় বসে যাই। ফিরি শেষ বিকেলে। রাতে কিছু পড়াশোনা করে সারাদিনের ক্লান্ত শরীর ঢেলে দেই বিছানায়। নিজেই নিজেকে বোঝাই, আমি সোহানকে ভুলে গেছি। আসলে ভুলেছি কি না সে প্রশ্ন না হয় থাক। একদিন শুক্রবার সকালে আমাদের অবাক করে দিয়ে বড় চাচা এসে উপস্থিত হলেন। বড় চাচা হলেন একমাত্র ব্যক্তি যিনি আমাদের বাড়ি থেকে চলে আসায় সত্যি কষ্ট পেয়েছিলেন। অনেক অনুরোধ করেছিলেন যেন থেকে যাই, তার একটাই সমস্যা, বউয়ের কথার ওপরে কথা বলতে পারে না। বড় চাচাকে দেখে খুব খুশি হয়ে গেলাম আমি আর মা। দুপুরে চাচা বাজার করে নিয়ে এলেন বিশাল সাইজের রুই মাছ, পাবদা মাছ, গরুর মাংস আর মৌসুমি সব সবজি। মায়ের হাতের রান্না বড় চাচার সবসময়ের পছন্দ। দুপুরে জমিয়ে খেলাম তিনজনে। চাচা চলে যাবেন বিকেলেই। আমি চা নাস্তার ব্যবস্থা করতে গেলাম। চা নিয়ে ঘরে ফেরার সময় আড়াল থেকে শুনতে পেলাম চাচা বলছে, তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো শামিমা। শিফা আমার নিজের মেয়ের মতো। ওরে আমি রুমার মতো করে সাজায় গুছায় বিয়া দিব। ভালো ছেলে হাতে আছে, ব্যাংকে চাকরি করতেছে। ওরে দিয়ে দাও। তুমিও আমাদের সাথে আইসা থাকো। মেয়েরে কি আজীবন রাইখা দিবা নাকি? মা কিছুক্ষণ নীরব থেকে বলল, বড় ভাই, আপনি যা ভালো বোঝেন করেন। কিন্তু আমি ওই বাড়িতে যাব না। শিফার জন্য যে ছেলে দেখছেন তার সাথে কথা বইলেন। যদি সব দিক মিলে তো আমি আলহামদুলিল্লাহ রাজি। তারপর তুমি কই থাকবা? আমার এনজিও থেকে বিদেশে লোক নিতেছে। আমাকেও নিতে চাইতেছে। বারবার বলতেছে। আমি মেয়েটার জন্য না করে দিতেছি প্রতিবার। ওর বিয়েশাদী হয়ে গেলে আমিও চলে যাইতে পারব। আর পিছুটান থাকবে না। বিদেশে একা মহিলার এই দেশের মতো সমস্যা হবে না ভাই। আচ্ছা ওইটা পরে দেখা যাবে। আমি ছেলের বায়োডাটা তোমারে দিয়ে গেলাম, তুমি শিফার সাথে কথা বইলা আমারে জানাও। আচ্ছা বড় ভাই। বড় চাচা চলে গেলেন সন্ধ্যার একটু আগে। আমি মাকে কিছু না বললেও মা আমার মুখ দেখেই বুঝে গেল আমি সব শুনেছি। তখনই কিছু বলল না, রাতে শোয়ার পর যা বলার বলল। শোন, বিয়ে তো জীবনে করতেই হয়। সারা জীবন তো তুই আমার আধভাঙা সংসারে পড়ে থাকবি না। আমি একা মানুষ, যতই তোরে নিয়ে একা থাকতে আসি না কেন, তোর বিয়ের ব্যাপারে তোর বাড়ির মানুষদের সাহায্য আমার লাগবেই। কেউ বাড়ির বউ নেয়ার সময় খোঁজখবর না করে নিবে না। আমি একা তোরে ভালো পাত্রের সাথে বিয়ে দিতে পারব না।
তুই তো ছোট্ট না, তাই না? বিয়ের বয়স হয়েই গেছে। তোর বড় চাচা যে তোর ভালো চায় এটা তো জানিস। খারাপ ছেলের কথা কোনো দিন সে বলবে না। তুই রাজি না হইলে কয়দিন দেখি। কিন্তু বিয়ে তো একদিন হবেই রে মা। আমার ভীষণ অভিমান জমেছিল। বিকেল থেকে আটকে রাখা কান্না এবার বাঁধ ভেঙে গেল। হু হু করে কেঁদে ফেললাম। বললাম, তুমি তো চাও আমি চইলা যাই, তাহলে বিদেশ যাইতে পারবা। বলেই মনে হলো কথাটা বলা ঠিক হলো না। মা নিজের কথা কোনো দিন ভাবেনি। আমাকে সে বিদায় করে বিদেশ যেতে চায় না। আমার ভালোটাই চায়। কিন্তু অভিমানে মানুষ কত কিছুই না বলে। মা আমার কথার কোনো উত্তর দিল না। পাশ ফিরে শুয়ে পড়ল। আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম কখন যেন। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশ ফিরে আবছা আলোয় দেখি মা তখনও জেগে। তার চোখ বেয়ে নিঃশব্দে জল গড়াচ্ছে। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। কাছে গিয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে বললাম, আমি ওইটা বলতে চাই নাই মা। আমার কিছু ভাল লাগতেছে না। মাও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। বাকিটা রাত কাটল ওভাবেই। বোধহয় অনেকদিনের জমিয়ে রাখা কষ্টের কান্না কেঁদে হালকা হলাম দুজনেই। ফজরের আজানের পর মা উঠে গেল নামাজ পড়তে। আমাকেও জোর করে ওঠাল। নামাজ শেষে বাইরে নিয়ে গেল আমাকে। ভোরের ফাঁকা রাস্তা দিয়ে সতেজ বাতাসে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম সেই নদীর পাড়ে। তখন ভিড় নেই একদম। কি স্নিগ্ধ একটা সকাল। নদীর অপর পাড় যেন কুয়াশায় মাখা, নদীর মাঝ দিয়ে ধোয়া ধোয়া লাগছে। বাতাসটাও যেন এখানে ভেজা ভেজা। এক জায়গায় বসে মা বলল, আমিই ভুল ছিলাম রে শিফা। নিজের সাথে এত কিছু হওয়ার পর তোকে এখন বিয়ে দেওয়ার কথা ভাবতেছিলাম। কই বিয়ে হবে, তারা পড়াশোনা করাবে কি না কিছুই তো জানি না। তোকে আমি পড়ালেখা শিখাবো, উচ্চশিক্ষিত করে তারপর স্বামীর বাড়ি পাঠাবো যাতে কোনো দিন কোথাও আটকাতে না হয়। আমার এত ভালো লাগলো যে মায়ের হাত জড়িয়ে কাঁধে মাথা রাখলাম। মা দ্রুত ছাড়িয়ে নিয়ে বলল, চল তাড়াতাড়ি, আমার অফিস আছে। আমরা ফিরতি পথ ধরলাম। রাস্তায় দেখি এক হোটেলে কলিজা ভুনা আর পরোটা পাওয়া যাচ্ছে। কলিজা আমার ভীষণ প্রিয়। মা বলল, খেয়ে যাবি নাকি? আমি হ্যাঁ না কিছু বললাম না। মা জানে খেতে চাই কি না। মা বলল, খেতে গেলে অনেক দেরি হবে কিন্তু। আমি যেয়ে রান্না করতে পারবো না। তোর দুপুরের রান্না করা লাগবে। আমি খুশিমনে সায় দিলাম, তাই হোক। দুজনে বেশ মজা করে খেয়ে বাড়ি ফিরলাম। গোত্রাতের বোঝা নিমেষে হালকা হয়ে গেল। আজ ক্লাস 11টায়। আয়েশ করে চাটা খেয়ে রেডি হয়ে বের হলাম। গেটের সামনে এসেই শোভানের সাথে দেখা। আমাকে দেখে ভুরু কুঁচকে বলল, অমাবস্যার চাঁদ। আমি তো ভাবছিলাম তোমার দেখাই পাব না আর। আমি মৃদু হেসে বললাম, আসলে একটু ব্যস্ত থাকি তো। চলো তোমাকে পৌঁছে দিয়ে যাব আজকে। না না থাক সোহান ভাই, আমি লিলির সাথে যাব। ও অপেক্ষা করছে সামনে। বলেই দাঁড়ালাম না। সোজা পথ ধরলাম। সোহানকে ভাই বলে কোনো দিনই ওর সামনে ডাকিনি। ভাই ডাকার সময় যা চেহারা হয়েছিল না, ভেবে নিজেই হেসে উঠলাম। অনেকদিন পর ওর মুখটা দেখে কি যে ভালো লাগছে। আজকের দিনটাই ভালো। কলেজে আমার বন্ধুবান্ধব ভালোই হয়েছে। জাহরা, সায়মা, তানজিলা, সুমন, আফজাল আর তানজিব। আমরা সবাই একই ক্লাসে। এদের মধ্যে তানজিলা আর তানজিবের প্রেমও হয়ে গেছে। তারা এখন একটু আলাদা আলাদা থাকে। তাদের নিয়ে হাসি মজা করে সময়টাও ভালোই কাটে।
কিন্তু দলের মধ্যে একটা জোড়া হলে বাকিদেরও হয়তো একা থাকতে ইচ্ছে করে না। একদিন হঠাৎ ক্লাস শুরুর আগে আফজাল আমাকে বলল, চল একটু বাইরে যাই। কেন? এখনই তো স্যার আসবে। আফজাল বলল, দোস্ত আজকে মায়ের বার্থডে। একটা শাড়ি কিনব। তোর পছন্দ ভালো। তুই চল না। এভাবে বলছে, তারপর আবার ক্লাসটা অত জরুরি না, তাই চললাম আফজালের সাথে। বের হতেই সে মার্কেটের দিকে না গিয়ে অন্যদিকে চলল। জিজ্ঞেস করলে বলল কি নাকি জরুরি কথা বলবে। সন্দেহ তখনই জাগল। আসার সময় বাকিরা মুখ টিপে হাসছিল। যা আশঙ্কা ছিল তাই। একটা পার্কের কাছাকাছি এসে হঠাৎ হাঁটু মুড়ে বসে একটা গোলাপ বাড়িয়ে দিয়ে বলল, আই লাভ ইউ শিফা। মন চাইল ওর চুলগুলো ধরে লেকের পানিতে চুবিয়ে নিয়ে আসতে। অনেক কষ্টে নিজের রাগ সামলে ফুলটা নিলাম। তারপর কিছুদূর গিয়ে রাস্তায় বাঁধা একটা গরুর মুখের কাছে ধরতেই গরুটা গোলাপ চিবিয়ে খেয়ে নিল। আফজালের মুখটা তখন দেখার মতো হয়েছে। বেচারাকে এত অপমান না করলেও হয়তো পারতাম, কিন্তু বলা নেই কওয়া নেই হুট করে আই লাভ ইউ। এত ফাজলামো নাকি প্রেম? ওকে কিছু বললামই না। চলে গেলাম সেখান থেকে। এরপর থেকে আমাদের সার্কেলটা বেশ দুর্বল হয়ে পড়ল। ভেঙে যায় অবস্থা। আফজাল রাগে সেদিনই সায়মাকে প্রপোজ করেছে। সায়মা ওকে আগেই পছন্দ করত। হয়ে গেছে দুজনের জুটি। আমার ভাবলেই হাসি পায়। এইটা প্রেম? আমি সেদিনের পর থেকে আফজালের সাথে কথা বলি না, সেজন্য সায়মাও আমার সাথে কথা বলে না। তানজিলা তো আলাদাই থাকে প্রায়। বাকি রইলাম আমি আর সুমন। সুমনটাকেও বেশি ঘাটাই না। দেখা যাবে কবে যেন আফজালের মতো কাণ্ড করে বসে। ক্লাসে একাই থাকি। আড্ডা দেওয়া হয় না বলে দ্রুত বাড়ি ফিরি। দেখতে দেখতে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষার ডেট দিয়ে দিল। পড়া হয়নি তেমন কিছু। দুটো সাবজেক্টের বই খুলে দেখি মাথায় জট লেগে যাওয়ার অবস্থা। এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য গেলাম শোভানের কাছে। মাকে বলেই গেলাম। মা অমত করল না। সেদিন মায়ের কথা শুনে শোভানের থেকে এতদিন দূরে দূরে থেকেছি। মা বুঝেছে আমি বাড়াবাড়ি করব না। গিয়ে দেখি সোহান ড্রয়িং রুমের সোফায় বসে পড়ছে। কালো টি শার্ট পরা আজ। টি শার্টের গায়ে সাদা রঙে লেখা ডার্ক বয়। মন চাইল জিজ্ঞেস করতে ডার্ক বয় কি জিনিস। জিজ্ঞেস করা হলো না। বললাম, বলেছিলেন পড়া বুঝিয়ে দেবেন। এই ম্যাথগুলো করিয়ে দিন। সোহান বই নিল। মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখতে শুরু করল। আমি পাশে বসে চেয়ে রইলাম তার দিকে। তান্নি আপু এলেন তখন। হেসে বলল, বাহ, কি ভালো মেয়ে। পড়তে এসেছ বুঝি? হ্যাঁ আপু। আচ্ছা পড়ো। আমি একটু চা করে দেই তোমাদের। তান্নি আপুর পেটটা বেঢপভাবে ফুলে আছে। যমজ বাচ্চা নাকি হবে। এই ভারী পেট নিয়ে হাঁটাচলা করলে তাকে দেখতে হাস্যকর লাগে। তাকে দেখেই মনে হলো আমারও তো একদিন এরকম হবে। বিয়ে হবে, বাচ্চা হবে, আমারও পেট এরকম ফুলে যাবে। তখন কেমন হবে? ভেবেই ফিক করে হেসে ফেললাম। সোহান বিরক্ত হয়ে বলল, হাসো কেন? হাসার কি আছে? সে ভেবেছে তাকে দেখে হেসেছি। বললাম, আপনাকে ভূতের বাচ্চার মতো লাগছে। এবার সে রেগে গিয়ে বলল, ফাজলামি করো। কেন হাসো জানা আছে? প্রেম করে বেড়ালে এমন দিনদুপুরে পাগলের মতো হাসেই মানুষ। প্রেম করছি কে বলল? আমরা কি অন্ধ নাকি?
সব দেখি। খুব রাগ হলো আমার। কি দেখেন আপনি? আন্দাজেই উল্টোপাল্টা বকলেই হলো, তাই না? সেদিন পার্কের কাছে প্রেমলীলা শুধু আমি না, রাস্তার আরও ২০ জন দেখেছে। কি দেখেছেন আপনি? কেন কঙ্কালের মতো দেখতে ছেলেটা আপনাকে ফুল দিচ্ছিল সেটা দেখার জন্য তৃতীয় চক্ষু লাগে? শুধু এইটুকুই? রিকশায় ছিলাম বলে বাকিটা দেখার সুযোগ হয়নি। তারপর কি হয়েছিল শুনি? চুমু। এবার চেঁচিয়ে উঠে বললাম, আপনি তো শুধু এইটাই দেখবেন। আমি যে ফুলটা নিয়ে গরুকে খাওয়ালাম ওইটা দেখবেন না। সব জায়গায় আমার দোষ। তারপর আবার নোংরা নোংরা কথা। যত সব ফালতু লোক। তান্নি আপু আমার কথা শুনে হন্তদন্ত হয়ে এলেন। কি হয়েছে রে? সোহান বিষয়টা চাপা দিয়ে দিল, অঙ্ক করতে দিয়েছি, পারে না দেখে এরকম করছে। আমি আগুন দৃষ্টিতে তার দিকে তাকালাম, সে সেটা অগ্রাহ্য করে আমাকে অঙ্ক বুঝতে শুরু করল। বলা বাহুল্য কিছুই বুঝিনি, একটু পর যখন আমাকে করতে দিল একটাও পারলাম না। তান্নি আপু দেখি চা, বিস্কুট আর সন্দেশ নিয়ে এসেছে। পাশে বসে বলল, খেয়ে নাও। মিষ্টি খেলে ম্যাথ ভালো বুঝবে। পড়াশোনা ছেড়ে খেয়ে নিলাম। সোহানকে দেখলাম চা খেতে খেতে সাংসারিক কিছু বিষয়ে তান্নি আপুর সাথে কথা বলল, এই প্রথম তাকে দেখলাম এরকম কথা বলতে। ছেলেটা ঠিকঠাকই তো আছে। তাহলে আমার সাথে বাচ্চামো করে কেন? তান্নি আপু সব গুছিয়ে চলে যেতেই আমিও বইপত্র গুছিয়ে বললাম, আজকে থাক, আরেকদিন আসব। সোহান তার পুরানো রূপে ফিরে গিয়ে মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, কেন আবার আসতে চাও জানি তো। আমার কাছাকাছি থাকতে ইচ্ছে করে তোমার। আমি জবাব দিলাম না। ছুটে চলে এলাম সেখান থেকে। এক শুক্রবারে মজার কাণ্ড ঘটল। বাড়ির সবাই মিলে ঠিক করল চড়ুই ভাতি করা হবে। আইটেম খিচুড়ি, কয়েক পদের ভর্তা আর মুরগির ঝোল। সবার কাছ থেকে চাঁদা তোলা হল। কয়েকজন বাজার করল। কয়েকজন কাটাকুটি করল। রান্না করতে উঠোনে বড় করে চুলো বানানো হল। বেশ একটা উৎসব উৎসব ভাব। যখন বড়রা সবাই কাজ করে তখন ছোটদের তেমন কাজ থাকে না। আমি তাই দর্শক হয়ে সব দেখছিলাম। মাঝে মাঝে টুকিটাকি এগিয়ে দিচ্ছিলাম। শাহিদা চাচি আমাকে বসে থাকতে দেখে বললেন, যা তো পেছনের বাগান থেকে কলাপাতা নিয়ে আয়। আমার মাথায় তখন অন্য চিন্তা ঘুরছিল। তার কথার মর্মার্থ বুঝতে না পেরে জিজ্ঞেস করে বসলাম, কলাপাতার ভর্তা বানাবেন? আমার কথা শুনে হাসির রোল পড়ে গেল। দেখ মেয়ে বলে কি, কলাপাতা নাকি ভর্তা করব? আরে কলাপাতায় খিচুড়ি খাব। জীবনে খাস নাই নাকি? অনেক মজা। যা নিয়ে আয়। জীবনে না খেলেও ব্যাপারটা না জানার মতো অতটা বোকা নই আমি। সবার হাসির পাত্র হয়ে মেজাজটাই খারাপ হয়ে গেল। বাড়ির পেছনে কলাগাছ খুঁজতে খুঁজতে এদিকে বেহাল দশা। সব গাছ আছে, শুধু কলাগাছ নেই। শেষে দুটো গাছ পাওয়া গেল পুকুরের ধারে। গাছের সাথে মানুষটাকেও পেলাম। পুকুরের ঢালে পা ছড়িয়ে বসে একমনে ছবি আঁকছে। তখন দুপুর হয়ে এলেও এদিকটাতে সুন্দর ছায়া। আমি পা টিপে টিপে কাছে গিয়ে তার কানের কাছে জোরে একটা চিৎকার দিলাম, সে মোটেও ঘাবড়ে গেল না। বিরক্ত হয়ে তাকিয়ে বলল, কি সমস্যা হ্যাঁ? আমাকে সব জায়গায় ফলো করো কেন? ও মা, কার এত শখ আপনাকে ফলো করার? আমি তো কলাপাতা নিতে এসেছি। তো আমার কাছে কি? ভেঙচি কেটে বললাম, কিছু না। আপনি আঁকেন। এদিকে কলাপাতা কিছুতেই ছিঁড়তে পারছি না। নিচের দিকের সব হলুদ হয়ে আছে। ভালো পাতা ওপরে।
আমার দুরবস্থা দেখে হয়তো শোভানের মায়া হল। এগিয়ে এসে পেরে দিল কতগুলো পাতা। এই পাতা ছিঁড়তে গিয়ে ধাক্কা লেগে পাশের একটা গাছ নড়ে গেল। সেটার ওপর একটা পাখির বাসা ছিল। নাড়া খেয়ে বাসাটা ভেঙে পড়ে গেল নিচে। বাসার ওপর ছোট্ট একটা পাখির বাচ্চা বাসার সাথে নিচে পড়তে পড়তে ছিটকে গিয়ে পড়ল সোজা শোভানের মাথার ওপর। দেখা গেল তার ঝাঁকড়া চুলের মাঝে একটা ছোট্ট পাখির বাচ্চা ঠোঁট যথাসাধ্য ফাঁকা করে তার স্বরে চেঁচাচ্ছে, একদম পারফেক্ট কাকের বাসা। আমি হাসতে হাসতে পেট চেপে বসে গেলাম। কোনো মতে বললাম, আপনার মাথাটা পুরো কাকের বাসা লাগছে। আমার কাছে ক্যামেরা থাকলে এক্ষুনি ছবি তুলতাম। হি হি হি। সোহান রেগেমেগে বলল, এই, হাসবে না একদম। এটা সরাও শিফা, প্লিজ প্লিজ। আমি উঠে বাচ্চাটাকে দুহাতে আলতো করে উঠিয়ে নিলাম। বাসাটাও উঠিয়ে তাতে বসিয়ে দিলাম বাচ্চাকে। তারপর গাছের ডালে তুলে দিলাম বাসাটা। গাছ থেকে নেমে দেখি সোহান মাথা ঝাড়ছে, বলল, আমাকে কি বললে তুমি? কাকের বাসা? হ্যাঁ, আমি তো আপনাকে শুরু থেকে মনে মনে তাই ডাকি। আজ ডাকটা সার্থক হল। হি হি হি। সে আহত গলায় বলল, মানুষ কত সুন্দর সুন্দর নাম দেয়। আর আমি কাকের বাসা? হ্যাঁ, চুলের জন্য। সে ভোঁতা মুখে দাঁড়িয়ে রইল। আমি কলাপাতা নিয়ে ফিরতি পথ ধরলাম। হঠাৎ কি মনে হতে পেছনে ফিরে দেখি শোভানের মুখটা লাল হয়ে আছে। কি ফর্সা মানুষটা! কালো কুচকুচে চুলে ভয়ানক সুন্দর লাগে। আবার ফিরে গিয়ে বললাম, এই ভরদুপুরে এখানে বসে থাকবেন না তো, ঘরে চলে যান। কেন? পেতনিতে ধরবে। সে আমার দিকে চেয়ে আপাদমস্তক নিরীক্ষণ করে বলল, সে তো ধরেই আছে, নতুন করে কি ধরবে? ফাজিল বলে চলে এলাম। পেছনে থেকে তার হাসির শব্দ আসতে লাগল। আকাশে উড়তে থাকা সাদা বকগুলো দেখে হঠাৎ মনে হলো ওগুলো বক নয়, সাদা পক্ষীরাজ ঘোড়া। উড়ে উড়ে এগিয়ে আসছে ঠিক আমারই দিকে। টুপ করে নেমে আমাকে কাঁধে তুলে রওনা হবে দূরদেশে। সেখানে কোনো অচিনপুরের রাজপুত্র অপেক্ষা করে আছে আমার জন্য। অচিনপুরের রাজপুত্রের মুখটাও চোখের সামনে ভেসে উঠল। কোকড়াচুলো ফর্সা একটা ছেলে। আরে, এ তো কাকের বাসাটা। ধাত। আকাশ থেকে চোখ নামিয়ে বাস্তবে ফিরলাম। আকাশের দিকে চেয়ে আকাশ পাতাল ভাবতে খারাপ লাগে না কখনো। আর এত বড় আকাশ দেখার সুযোগ অনেকদিন হয় না। দাঁড়িয়ে আছি বাড়িওয়ালাদের ছাদে। ওদের দেড়তলা বাড়ির একতলার ওপর যে একটুকু ছাদ আছে তাতে রেলিং নেই কোনো। কয়েকদিনের বৃষ্টিতে শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে আছে ছাদ। পানি জমে আছে এক কোণে। আকাশটা বৃষ্টি ধোয়া স্নিগ্ধ সুন্দর দেখাচ্ছে। শোভানের কাছে অঙ্ক বুঝতে এসেছি আজও। এসে দেখি ভাগ্নেকে বুকে জড়িয়ে বেশ নাক ডাকিয়ে ঘুমুচ্ছে। তাই আর ডাকিনি, ছাদে চলে এসেছি। এই বাড়িতে আমার এখন অবাধ যাতায়াত, যেন নিজের বাড়ি। শোভানের বইগুলোর ওপরেও অচেনা এক অধিকারবোধ জন্মে গেছে। যখন তখন নিজ হাতে তুলে নিয়ে যাই, মাঝে মাঝে বইগুলোতে ছোট্ট চিরকুট লিখে রাখি। যদি সে কোনো দিন বইগুলো আবার পড়ে তবে দেখতে পাবে। আমার পরীক্ষা শেষ, তবু অঙ্ক বুঝতে আসি। সোহান ঠিকই বলে, ওকে দেখতেই আসি। কিন্তু তাই বলে কি আর স্বীকার করা যায়? ও উঠছে না দেখে ফিরতি পথ ধরলাম। যাওয়ার আগে তুলে নিলাম হুমায়ুনের বইমেঘ বলেছে যাব যাব। দরজার কাছে যেতেই ঘুম ঘুম কণ্ঠের ডাকটা শোনা গেল, আয় শিফা। ফিরলাম। সোহান জেগে উঠেছে। রিশানকে পাশে সরিয়ে রেখে উঠে বসল। টি শার্টটা খানিক ওপরে উঠে গেছে। ফর্সা পেট দেখা যাচ্ছে, কি সুন্দর। আমি চোখ সরিয়ে নিলাম।
নজর এত খারাপ হলে কি চলে? সে জামা কাপড় টেনেটুনে ঠিক করে বলল, ছাদে দাঁড়াও, আসছি। আমি আবার ছাদে গিয়ে দাঁড়ালাম। বকেদের বাড়ি ফেরা শেষ, এবার উড়ছে অন্য কিছু পাখি। দূর থেকে চেনা যাচ্ছে না তাদের। ছোটবেলায় ড্রয়িং খাতায় আঁকা টিক চিহ্নের মতো একগাদা কালো পাখির ঝাঁক। আকাশের রং বদলে যাচ্ছে দ্রুত। কি অবস্থা? এখনো ঘুম ঘুম কণ্ঠেই বলল সে। এই তো ভালো। পড়তে এসেছ? হ্যাঁ। আর কথার শব্দ না পেয়েছে দেখি আমার দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে। বললাম, কি সমস্যা? গালে উইটা কি? আমি হাত দিয়ে ব্রণটা ঢেকে ফেললাম। কিছু না। বড় হয়ে গেছ। এটাতে বড়র কি আছে? আরও অনেক কম বয়সে হয়। তোমার দেখিনি। সুন্দর লাগছে কিন্তু। আমি হাসলাম। বিচ্ছিরি জিনিসটা সুন্দর কেমন করে হয় এই পাগল ছাড়া কেউ জানে না। সে এখনো আমার দিকে তাকিয়ে, আমি অন্যদিকে। পেছনে থেকে ডাক শুনে ফিরে তাকালাম দুজনেই। রিশান উঠে গেছে। উঠেই লাফঝাপ দিতে শুরু করেছে। এই পিচ্চি ঘুমালে স্থির থাকে? সোহান মাথা চুলকে বলল, মোটামুটি থাকে। রিশান একবার আমার চুল টানে, একবার সামনে এসে মুখ ভেঙচি দেয়, শোভানের সাথে যা করে তা আর বলার মতো না। সোহান ওকে ধমক দিয়ে সরিয়ে দিল। কি এক কাহিনী বলতে শুরু করল, জানো সেদিন কি হয়েছে? কথা শেষ করতে পারল না, হঠাৎ প্রচণ্ড শব্দে ফিরে তাকালাম। ছাদে রিশান নেই। অথচ ছিল মাত্রই। কে যেন নিচ থেকে চিৎকার করে উঠল। আমরা দৌড়ে কোনো গিয়ে দেখি বাচ্চাটা পড়ে গেছে। ডান পাটা বাঁকা হয়ে আছে। জানি তা তারপর কেমন করে কি হয়েছে। ঘোরের মধ্যে নিচে নেমে এসেছি। ততক্ষণে নিচের অনেকে রিশানকে ধরে তুলেছে। কপাল খানিকটা কেটে গেছে। তাও ভালো নরম মাটিতে পড়েছে বলে জোরালো আঘাত না। তবে সবার চিৎকারে আমার নিজেরই হাত পা অবশ লাগতে শুরু করেছে। বারে বারে চোখ ঝাপসা হয়ে আসছে। সোহান রিশানকে কোলে তুলে কি যেন বলে চেঁচাচ্ছে, কিছু মাথায় ঢুকছে না। রিশানের জ্ঞান নেই। অ্যাম্বুলেন্সে খবর দেয়া হলো। কে যেন বলে উঠল, বাচ্চার মা কই? আমারও তখনই মনে পড়ল তান্নি আপু কিছু শোনেনি। আপুর অবস্থা তেমন একটা ভালো না। ডেলিভারির ডেট সামনের সপ্তাহে। হাঁটাচলা করতে দারুণ কষ্ট হয়। বিশাল পেটটা নিয়ে সে হাঁপিয়ে উঠেছে। আমি দৌড়ে ভেতরে গেলাম, সাথে এলো এক চাচি। সন্ধ্যা হয়ে এসেছে, আলো জ্বলেনি কোথাও। তান্নি আপুর ঘরের কাছাকাছি যেতে আর্তনাদের শব্দ শুনতে পেলাম। আলো জেলে দেখি তান্নি আপু মেঝেতে পড়ে আছে, রক্তের একটা পুকুর হয়ে গেছে তার পায়ের কাছে। মাগরিবের আজানের সাথে সাথে মা ছেলেকে একই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হলো। সাথে গেলাম আমিও। রিশানের ডান পা ভেঙে গেছে, আর তেমন কোনো ক্ষতি হয়নি। ওর পায়ে ব্যান্ডেজ করে ঝুলিয়ে রাখা হয়েছে স্ট্যান্ডের সাথে। বেচারার জ্ঞান ফিরেছে মাত্রই। জ্ঞান ফেরার পর থেকে মা মা বলে ডেকে যাচ্ছে। প্রচণ্ড জ্বর শরীরে। লাল চোখ মেলে তাকিয়ে মাকে কোথাও খুঁজে না পেয়ে আরও বেশি গোঙাচ্ছে। আমি কিছুক্ষণ ওকে জড়িয়ে ধরে বসে রইলাম। ওর বাবা কিংবা সোহান থাকলেও ছেলেটা একটু শান্ত হতো, কিন্তু তারা আছে আরও বড় ঝামেলায়। তান্নি আপুর অপারেশন চলছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, যার কারণে রক্তও লাগবে অনেক। আপুর রক্তের গ্রুপ ও পজিটিভ। ডোনারও আগে থেকে ঠিক করা, কিন্তু হঠাৎ এমন দুর্ঘটনায় সব ওলটপালট হয়ে গেছে। আরও বেশি রক্ত প্রয়োজন। পাগলের মতো রক্ত খুঁজে যাচ্ছে রোকন ভাই আর সোহান। এদিকে আপুর অবস্থা নাকি অতটা ভালো নয়।
বাচ্চাদেরও কি হয় বলা যায় না। তান্নি আপু আর শোভানের মা এসেছেন। ওদের বাবা নেই। ভয়ানক ফর্সা মহিলা সবসময় পান খায় বলে ঠোঁট লাল টুকটুকে। যদিও অনেকক্ষণ পান মুখে দেয়নি, তাও ঠোঁট লাল হয়ে আছে। উনি চেয়ারে বসে চোখ বুজে একনাগাড়ে তসবি পড়ে যাচ্ছেন। মাঝে মাঝে হাতের উল্টোপিঠে চোখ মুছছেন। আমার নিজেরও ভয় হচ্ছে ভীষণ। অনেকেই এসেছিল হাসপাতালে। এত মানুষ থাকতে দেবে না বলে প্রায় সবাই চলে গেছে। আমি রয়ে গেছি জোর করে। রাত প্রায় 1:30টায় তান্নি আপুর অপারেশন শেষ হল। দুটো মেয়ে হয়েছে। একই রকম দেখতে। সাইজে এত ছোট যে মনে হয় হাতের তালুতে জায়গা হয়ে যাবে। বাচ্চাদের তখনই আমাদের কাছে দেয়া হলো না। অক্সিজেন দিয়ে রাখা হলো। তান্নি আপুর অবস্থা মোটামুটি ভালো। এখনো জ্ঞান ফেরেনি। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল অবশেষে। রিশানকে ঘুম পাড়ানো হয়েছে ইঞ্জেকশন দিয়ে। অনেক ছটফট করছিল ছেলেটা। ওকে যখন বলা হয়েছে ওর দুটো বোন হয়েছে, তখন পারলে ভাঙা পানিয়ে উঠে চলে আসে। আমি একবার রিশানের কাছে, তো একবার অপারেশন থিয়েটারে ছোটাছুটি করে ভীষণ ক্লান্ত। শেষ রাতের দিকে ওয়েটিং রুমের চেয়ারে বসলাম হেলান দিয়ে। ঘুমে জড়িয়ে যাচ্ছে চোখ। হাসপাতালের ঔষধ একটা গন্ধ আছে। কেমন যেন অস্বস্তি হয় সবসময়। বুকের ভেতরটা এখনো অস্থির লাগছে। কতক্ষণ শুয়ে আছি জানি না। চোখ লেগে এসেছিল। মনে হলো কপালে কে যেন হাত রাখল। আদুরে একটা হাত আমার চুলগুলো কপাল থেকে সরিয়ে কানের পাশটাতে গুজে দিল। আরামের ঘুম চলে এলেও জোর করে চোখ মেললাম। সোহান আমাকে তাকাতে দেখে হাসল। মৃদু স্বরে বলল, ঘুমাও। আপনি একটু রেস্ট নেবেন না? সে কিছু বলল না। আমার গালে একটা হাত রেখে দাঁড়িয়ে রইল। শোভানের চোখ দুটো লালচে, চেহারা বিধ্বস্ত। হলুদ টি-শার্টের জায়গায় জায়গায় রক্ত লেগে আছে। মনে হলো ওকেই কোলে শুয়ে ঘুম পাড়িয়ে দেই। কার সজাগ পায়ের শব্দে ঘোর কাটল। সোহান একটু সরে দাঁড়াল। দেখি ওর মা এসেছে। জায়নামাজ নিয়ে চলে গেলেন নামাজের ঘরের দিকে। তাহাজ্জুদ পড়বেন হয়তো। যাওয়ার আগে সোহানকে বললেন, বাড়িতে গিয়ে জামাকাপড় বদলে আয়। ফজরের নামাজটা কাজা করিস না। জামাই বাবাকে নিয়ে যা। এত বড় ফাড়াটা কাটল। আচ্ছা বলে মাথা নিচু করে বেরিয়ে গেল সোহান। ও বেরিয়ে গেলে একটু পর ফজরের আজান দিল। আমিও নামাজের ঘরের দিকে গেলাম। অজু করে নামাজ পড়ে নিলাম। শোভানের মা তখনও চোখ বুজে তসবি টিপে যাচ্ছেন। আমি বের হয়ে আসার সময় ডাকলেন। কাছে গেলে বললেন, বসো। আমার কেমন ভয় ভয় হতে লাগল। প্রচণ্ড অস্বস্তিও। সোহান তখন আমার একদম কাছাকাছি দাঁড়িয়েছিল। উনি কি ভাবছেন? কেন যে পাগলটা এলো তখন? উনি সেই প্রসঙ্গ তুললেনই না। উল্টে ছেলেমেয়ের নানান কথা বলতে থাকলেন। তান্নি আপুর প্রথম বাচ্চা হওয়ার সময় কি ঝামেলা হয়েছিল সেসব, তাদের পরিবারের কথা, শোভানের ছোটবেলার কথা। সত্যি বলতে আমার ভয় কেটে গিয়ে খুব ভালো লাগতে লাগল। উনিও এতক্ষণের চিন্তাটা কাটিয়ে স্বাভাবিক হলেন। কথায় কথায় আমার কথাও জিজ্ঞেস করলেন। আমি খুলে বললাম সবকিছু। সকাল 8টার দিকে তান্নি আপুর জ্ঞান ফিরল। এখন একটু সুস্থ। বাচ্চাদেরও দেখতে দেয়া হলো। 10টার দিকে কয়েকজন চাচি এলো। মাও এলো তাদের সাথে। বাচ্চাদের দেখে তান্নি আপুর সাথে একটু কথা বলে ফিরে গেলাম বাড়িতে। গিয়ে খেয়ে দিয়ে লম্বা ঘুম দিলাম। উঠলাম দুপুরে। ঘর থেকে বের হয়েই সোহানকে দেখে চমলে গেলাম।
বুঝলাম চাচিরা হাসপাতালে খাবার পাঠাবে বলে রান্না করেছে। সোহানকে সেজন্য খবর দিয়ে আনিয়েছে। এখন টিফিন প্যাক করতে ব্যস্ত তারা। সোহান আমার দিকে তাকাতেই আবার ছুটে ঘরে ঢুকে গেলাম। আমার কোঁচকানো জামা, আলুথালু চুল তখন এই অবস্থায় দেখে ফেলল ছেলেটা। আমাকে অবাক করে দিয়ে সে সোজা ঘরে ঢুকে গেল। আমার দিক থেকে চোখ না সরিয়েই খাটে পা ঝুলিয়ে বসে পড়ল। বলল, শিফা, একটা সুন্দর দেখে মেয়ের নাম খোঁজো তো। আমি? হ্যাঁ। একটা কেন? একটা তুমি ঠিক করো, একটা আমি। দুটো যদি কাছাকাছি হয় তাহলে এগুলোই রাখা হবে। আর না মিললে বাদ। ডাক নাম ঠিক করবে কিন্তু। ভালো নাম রাখবে মা। আচ্ছা। মজা লাগলো কথাটা শুনে। মিলে গেলে কি মজাটাই না হবে। রিশানের কি অবস্থা এখন? হাত পা আটকে গেছে, মুখ চলছে। মাও কথা বলতে পছন্দ করে, দুজন গল্প করছে। ডাক্তাররা এর মধ্যেই বিরক্ত। ওর ব্যথা কমেছে? এখনই কমবে? অনেক ভোগাবে। তাও ভালো ছাদ থেকে পড়ার ভয় পেয়ে আরও অসুস্থ হয়ে পড়েনি। সাহস আছে। হুম। শোভানের বাইরে ডাক পড়ল। সে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, এলোমেলো চুলে তোমাকে কেমন লাগে জানো? কেমন? শেওড়া গাছের পেতনির মতো। আপনি শেওড়া গাছের পেতনি দেখেছেন? হ্যাঁ তো। আমাদের ইউনিভার্সিটির পেছনে সীমানা প্রাচীর ঘেঁষে একটা শেওড়া গাছ আছে। ওইটার মগডালে থাকে। আমাকে দুবার প্রপোজ করেছে। ভাবছি আরেকবার করলে ওর সাথে প্রেম করা শুরু করব। বলেই বেরিয়ে গেল। কি খারাপ লোক। আমি ভাবছিলাম আমাকে সুন্দর বলবে হয়তো। সন্ধ্যার দিকে আমি মহা উৎসাহে বসে গেলাম নাম খুঁজতে। যত নাম জানা ছিল সব মনে করলাম। শোভানের ঘরে একটা নামের বই আছে। আনতে পারলে ভালো হতো। কিন্তু বাড়িতে সোহান একা। এখন যাওয়া ঠিক হবে না। রাতে ঘুমালামও এই নাম ভাবতে ভাবতে। শেষ রাতে মিষ্টি একটা স্বপ্ন দেখলাম। দেখলাম শোভানের কোলে একটা বাচ্চা, আমার কোলে একটা। আমরা ওদের নাম ধরে ডাকছি। ঘুম ভাঙতেই মনটা খুশিতে ভরে গেল। নাম পেয়ে গেছি। কেন যেন মনে হচ্ছে শোভানের নামটার সাথে মিলেও যাবে। সকাল হতেই নাচতে নাচতে উপস্থিত হলাম সোহানদের বাড়িতে। গিয়ে দেখি সোহান খিচুড়ি বসিয়েছে। রান্না করে হাসপাতালে নিয়ে যাবে। ও আবার রান্নাও জানে। দরজা খোলা ছিল বলে সোজা ঢুকে পড়েছি, সে দেখেনি আমি এসেছি। একমনে রান্না করছে। ভাবছি কেমন করে চমকে দেব। তার আগেই সে উল্টে আমায় চমকে দিয়ে বলল, নাম পেলে? আপনি বুঝলেন কেমন করে আমি এসেছি? আমি তো শব্দ করে আসিনি। সোহান হাসল। উত্তর দিল না। কাল কি দেখলেন? ওরা কেমন আছে? মোটামুটি ভালো সবাই। আরও কিছুদিন থাকতে হবে ওখানে। আপনি রান্না জানেন? না জানলে রাঁধছি কিভাবে? ঠেকায় পড়ে। খেয়ে দেখো বিশ্বাস না হলে। এখন বলো নাম পেলে? হুম। কি নাম? নবনী। সোহান আমার দিকে তাকিয়ে কয়েকবার চোখ পিটপিট করে বলল, হুমায়ুন খুব পড়া হচ্ছে বুঝি? কথা সত্য। হুমায়ুন বেশি পড়ছি। কিন্তু এই নাম তো পেয়েছি স্বপ্নে। সোহান অন্য বাচ্চাটাকে ডাকছিল অবনী বলে। ধুর। আপনি কি রেখেছেন? রাখিনি এখনো, ঠিক করেছি। ওই তো। কি ঠিক করলেন? তাপ্তি। এর মানে কি? এটা ভারতের একটা নদীর নাম। আমার খুব পছন্দ নামটা। আমার নামের সাথে একটুও মিলল না তাহলে। খিচুড়ি প্রায় হয়ে এসেছে।
সে আরেকবার নেড়ে ঢেকে দিয়ে আমার দিকে ঘুরে আমার নাক টিপে দিয়ে বলল, না। আমার মনটাই খারাপ হয়ে গেল। বললাম, আরেকটা বলি? উহু, একটাই সুযোগ ছিল। আরেকটা সুযোগ দিল কিচ্ছু হবে না। আমি দিলাম শক্তি। শক্তি মানে ঝিনুক? হ্যাঁ, এটা ভালো আছে। কিন্তু যেহেতু প্রথমবার মেলেনি, তার মানে আর হবে না। তাহলে তাপ্তির সাথে কি রাখা হবে? তাপ্তিই তো রাখব না। তোমারটার সাথে মিললে রাখতাম। এখন মা যা রাখবে তাই। আপনি পুরোপুরি একটা বাচ্চা। ওকে, নাও খেয়ে দেখো। প্লেটে করে খিচুড়ি দিল সে আমাকে। এত গরম খেতেই পারছি না। রেখে দিলাম একটু পর খাবো বলে। এর মধ্যে সে সুন্দর করে দক্ষ হাতে টিফিন বক্সে খাবার ভরে ফেলল। নিজের জন্য রাখল একটু। তারপর আমার প্লেটের খাবারটুকু তার প্লেটে ঢেলে নিয়ে বলল, এসো। পেছনে পেছনে গেলাম। খাবার টেবিলে বসে এক লোকমা মুখের সামনে ধরে বলল, খাও। এত অবাক আমি জীবনে হইনি। ওর হাতে খাবো? এত পাগল কেন ছেলেটা? আমার চোখে পানি চলে এলো। সে বলল, কাঁদো কেন? মেরেছি? না। আমার হাতে খেলে সমস্যা? আমি উত্তর না দিয়ে বাড়িয়ে রাখা লোকমাটা খেয়ে নিলাম। খিচুড়ি ভালো না খারাপ জানি না, আমার মনে হলো এত ভালো খাবার আমি অনেকদিন খাইনি। আজও আকাশ মেঘলা। ঠান্ডা সতেজ বাতাস আসছে খোলা জানালা দিয়ে। পুরো বাড়িটা নীরব। মৃদু আলোতে স্বপ্নের মতো একটা মানুষ হাসি হাসি মুখ করে আমাকে খাইয়ে দিচ্ছে। আমি বুঝি এত সুন্দর দৃশ্য স্বপ্নেও কোনো দিন দেখিনি। পুরোটা সময় আমার চোখ দিয়ে পানি গড়াল। সোহান আর কিছু জিজ্ঞেস করল না। খাওয়ার পর আমি তাকে খানিকটা সাহায্য করলাম রান্নাঘর পরিষ্কার করতে। তারপর সে বাড়ি তালা দিয়ে বের হল। যাওয়ার আগে হঠাৎ থেমে বলল, হাসপাতালে যাবে? মা তোমার কথা বলছিল কাল। কি বলছিলেন? মেয়েটা ভালো, সেদিন সারারাত থেকেছে, রিশানের কত যত্ন নিয়েছে এসব। আমার কি যে ভালো লাগলো শুনে। বললাম, যাব। তাহলে দৌড়ে রেডি হয়ে এসো। আমি 10 মিনিট দাঁড়াব। এর মধ্যে না এলে চলে যাব। আমি দিলাম দৌড়। 7 মিনিটের মাথায় তৈরি হয়ে এলাম। দ্রুত করাই বেনিটা পুরো এলোমেলো। রিকশায় উঠে বসার পর সে টিফিন বাটি আমার হাতে দিয়ে আমার চুলের বিনুনি পুরোটা খুলে ফেলল। এটা কি হলো? অন্যভাবে বাঁধো। চূড়ো করে বাঁধে যেভাবে সেভাবে। খোপা? হুম। আমি হাত দিয়ে কোনোরকম খোপা করে নিলাম। রিকশার ঘাকুনিতে সেটা দুবার খুলল। হাসপাতালে ঢোকার আগে আবারও করলাম। গিয়ে দেখি বাচ্চা কোলে নিয়ে বসে আছে রোকন ভাই। আরেকটা বাচ্চা মায়ের কোলে। তান্নি আপু আমাকে দেখে মিষ্টি হেসে বলল, বলো তো শিফা ওরা কার মতো হয়েছে? তোমার ভাই তো ঝগড়া করেই যাচ্ছে আমার মতো হয়েছে। আমার মনে হচ্ছে ওরা তোমার ভাইয়ার মতো হয়েছে। নাকটা, চোখটা দেখো। আমি ভালো করে দেখলাম। আশ্চর্য হলেও সত্যি, আমার মনে হলো বাচ্চা দুটো শোভানের মতো হয়েছে। বলতে গিয়েও বললাম না। কেমন কেমন যেন হয়ে যায় কথাটা। মানে যার যাকে পছন্দ তার মতো লাগাটা উফ। তান্নি আপু অন্য কথায় চলে গেল। আজ নাকি অনেকে আসবে। তার দেবর, যা, ননদ, ননাস, শাশুড়িরা। সেই সাতক্ষীরায় থাকে তারা, তাই আসতে এত দেরি। আরও অনেক কথা হল। তান্নি আপুকে যতই ভুলিয়ে রাখা হোক না কেন সে ঘুরে ফিরে রিশানের কথা তুলছে। তান্নি আপুকে এখনো রিশানের কথা বলা হয়নি। সেদিন চিৎকার চেঁচামেচি শুনে হন্তদন্ত হয়ে ছুটে আসতে গিয়ে পড়ে গিয়েছিল। কি হয়েছে জানতে পারেনি।
বারবার বলছে ছেলেটা আসে না কেন? বোনদের দেখবে না সে? মোমের মতো বাচ্চা দুটো কোলে নিয়ে দেখি তুলতুল করছে। পাখির চেয়েও হালকা যেন। বেড়ালের বাচ্চার মতো গুটি গুটি হয়ে কাঁথায় জড়িয়ে আছে। কি যে আদুরে! রিশানকে দেখতে গেলাম এরপর। শোভানের মা সেখানেই বসে আছে। দুরাত ঠিকঠাক ঘুম হয়নি তার। সোহান গতরাতে অনেক জোরাজুরি করেও নিতে পারেনি। রিশানটা শুকিয়ে গেছে দুদিনেই। পা ফোলা। নড়তে পারে না। কথা বলে বলেও হয়তো ক্লান্ত। চোখ দুটো সব ঘুরে ঘুরে দেখছে। 8 বছরের বাচ্চা এত উঁচু ছাদ থেকে পড়েছিল ভাবলেই বুকটা কাঁপতে থাকে আমার। সে আমাকে বলল, তুমি কি সারাক্ষণ মামার সাথেই থাকে? কি বেফাস কথা রে বাবা! আমি আর চোখে শোভানের মায়ের দিকে তাকালাম। কি ভাবছেন বোঝা যাচ্ছে না। সোহানও কিছু বলছে না। বললাম, কালকে যে একা একা তোমার কাছে বসেছিলাম মনে নেই? না তো। সে হেসে তার মামাকে কি যেন ইশারা করল। বুঝলাম না। সোহান দেখলাম মিটিমিটি হাসছে। আর তার মা কি ভাবছে কে জানে। হায় খোদা! কিছুক্ষণ থাকার পর সোহান আমাকে আর তার মাকে বাসায় পাঠিয়ে দিল। নিজে রয়ে গেল হাসপাতালে। রাস্তায় উনি অনেক কথা বললেও শোভানের কথা তুললেন না। বাড়ি পৌঁছে তালা খুলে উনার জন্য গেস্টরুমের বিছানা গুছিয়ে দিলাম। মহিলা খুশি হলেন তাতে। বললেন একটু পর আরেকবার আসতে। উনাকে রান্নায় সাহায্য করতে। মেহমানদের জন্য রান্না করা হলো। উনারা বিকেলে এসে খাবার খাবেন। আবার রাতের জন্য কিছু আলাদা আইটেম করা হলো। তান্নি আপুর জন্য আলাদা খাবার। সব মিলিয়ে অনেক রান্না। আমি যথাসাধ্য সাহায্য করলাম। ভাড়াটে চাচিরাও সাহায্য করতে এসেছিল, আন্টি দিলেন না। দুপুরে সোহান এলো খাবার নিতে। আন্টিই বললেন তাদের সাথে আমাকেও খেতে। খেয়ে নিলাম সেখানেই। খেয়েই ফিরে এলাম। বিকেলে মেহমানদের সারা শব্দ পেলাম। গেলাম না ওদিকে। রাতে আন্টি আমাকে ডেকে পাঠালেন। গিয়ে দেখি বাড়ি ভর্তি মানুষ। বাড়ি ঝলমল করছে। সোহানও দেখলাম এসেছে। আন্টি আমাকে পরিচয় করিয়ে দিলেন সবার সাথে। চিনিয়ে দিলেন সবাইকে। আমি আরো বেশি গুটিয়ে গেলাম। বরাবরই মুখচোরা আমি এত লোকের মধ্যে কি বলবো বুঝতেই পারলাম না। আন্টি কেন ডেকেছেন তাও বুঝলাম না। ভেবেছিলাম কাজে সাহায্য করতে হয়তো। জিজ্ঞেস করতে বলল না কিছু করতে হবে না। ফিরে এলাম আমি। আমার অস্বস্তির সবচেয়ে বড় কারণ তান্নি আপুর ছোট ননদ। ভীষণ সুন্দর আর স্মার্ট দেখতে। কানে বিশাল দুটো দুল পড়েছে। শোভানের সাথে আলাদা দাঁড়িয়ে কি যেন গল্প করছে। হাসতে হাসতে গড়িয়ে পড়ছে এক একবার। চলবে।